নমস্কার। মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির ইউটিউব চ্যানেল থেকে আগামী বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবাইকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমরা আবার জীবনের কথার একটা নতুন পর্ব নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আজকে যে প্রথম জিজ্ঞাসাটি রেখেছেন জগন্নাথ বিশ্বাস। তিনি লিখছেন, আমি একজন শিক্ষক। আমাদের এই ব্যস্ত দুনিয়ায়, যেখানে আমরা সব সময় ডেডলাইন শেষ করতে ব্যস্ত, বাড়িতে বাচ্চা, কলেজের অসংখ্য কাজ, তার মধ্যে কীভাবে কী ধরনের বই পড়লে আমার মধ্যে সেই জ্ঞান অর্জন করতে পারি যাতে আমি মানুষের মধ্যে জ্ঞানচক্ষুর প্রকাশ ঘটাতে পারি, আমি ব্রাহ্মণ্য ক্ষাত্রশক্তি অর্জন করতে পারি। পড়াশোনা করতে ভীষণ ভালোবাসি, পথ বাতলে দিন মহারাজ। জগন্নাথ বিশ্বাস, আপনি একজন শিক্ষক। দেখে ভালো লাগছে যে আপনি শিক্ষকতাকে শুধুমাত্র একটা নিরাপদ চাকরি হিসেবে দেখছেন না। আপনার মধ্যে একটা ছাত্রদরদি মন আছে। আপনি নিজেও জ্ঞান অর্জন করতে চান, আর ছাত্রদের মধ্যেও একটা প্রেরণা তৈরি করতে চান। এটা ভালো লক্ষণ। এর জন্য আপনাকে অভিনন্দন। আপনার এই যে দৃষ্টিভঙ্গি, আপনার এই মানসিকতা দীর্ঘস্থায়ী হোক, এইটা আশা করি। আর একটা কথা মনে রাখতে হবে যে শিক্ষকের কাজ গিলিয়ে দেওয়া নয়, নিজেরাই সব কিছু করে ছাত্রকে শুধু মুখস্থ করিয়ে গিলিয়ে পরীক্ষার জন্য তৈরি করানো নয়। আপনি নিজে খুব একটা অজ্ঞান মানুষ নন। আপনার জিজ্ঞাসা দেখে মনে হয়েছে আপনি কলেজের অধ্যাপক, সুতরাং আপনার মধ্যে কিছু জ্ঞান আছে, এবং জ্ঞান আছে কারণ আপনি পড়াশোনা করতে ভালোবাসেন। আপনার সেই যে পড়াশোনা করতে ভালো লাগা, আপনার নিজের বিষয়ের মধ্যে আপনার যে তন্ময়তা, যে আনন্দ, যে আগ্রহ, সেইটা যদি আপনি ছাত্রদের মধ্যে সঞ্চারিত করে দিতে পারেন, সেটাই শিক্ষকের প্রধান ভূমিকা। ছাত্রের মধ্যে যদি সেই ভালোবাসাটা তৈরি হয় বিষয়ের প্রতি অন্তত, বা জ্ঞানচর্চার প্রতি, তাহলে যা কিছু করার তারা নিজে থেকেই করবে। আপনাকে কিছু ক্লাসে কনস্ট্যান্টলি বলে যেতে হবে না। ওই আগ্রহটা তৈরি হয়ে গেলেই ওরা নিজেরাই ডুব দেবার চেষ্টা করবে সে বিষয়টার মধ্যে। অর্থাৎ আপনার মধ্যে সেই বিশেষ বিষয়টির প্রতি যে প্রেম আছে, সেই প্রেমটা সঞ্চারিত করে দেওয়া, এটাই শিক্ষকের প্রধান কাজ। এটাই প্রেরণা। একজন শিক্ষক একজন ছাত্রের মধ্যে এই প্রেরণাটাই দেয়। আমাদের মনে আছে স্কুলের জীবনে কিংবা বিশেষ করে কলেজের জীবনে কোনো অধ্যাপককে দেখে বুঝতে পারতাম যে তারা জ্ঞান তপস্বী। তারা সবাই যে খুব বাগ্মী, সবাই যে ক্লাসে সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখতে পারতেন তা হয়তো নয়, কিন্তু তাদের যে তন্ময়তা, বিষয়ের প্রতি যে তাদের গভীর ধ্যান, এবং তাতে যে তাদের আনন্দ, তাদের প্রাপ্তি, সেইটা দেখে ভেতরে একটা প্রেরণা অনুভব করতাম। মানুষকে দেখে মানুষ শেখে, প্রাণের সাথে প্রাণের স্পর্শ হয়। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি একটা শব্দ ব্যবহার করেছেন যে কী করলে জ্ঞানচক্ষু জাগিয়ে তোলা যায়। এবার জ্ঞানচক্ষু কাকে বলে? এটা খুব ভাষা একটা অ্যাবস্ট্র্যাক্ট শব্দ নয়, এটা স্পেসিফিক একটা শব্দ, নির্দিষ্ট একটা শব্দ। জ্ঞানচক্ষু মানে হচ্ছে আজ্ঞাচক্র। যখন উপনয়ন হয়, সেই উপনয়ন মানে হচ্ছে তৃতীয় নয়ন। তৃতীয় নয়ন জাগাবার যে চর্যা, যে সাধনা, যে অভ্যাস, সেইটা পালন করতে করতে যখন সেই তৃতীয় নয়ন জেগে যায়, তখন তাকে বলে জ্ঞানচক্ষু।
যেমন শিবের আমরা জ্ঞানচক্ষু দেখি, যেমন অনেক দেবীর মধ্যে, অনেক বিগ্রহের মধ্যে আমরা এই তৃতীয় নয়ন উন্মোচিত দেখি। এবার এই জ্ঞানচক্ষু নিয়ে আরও একটু বলতে গেলে, এই যে পোলারিটির যে জগৎ, এই যে একদিকে হ্যাঁ উল্টো দিকে না, এই যে একদিকে ভালো উল্টো দিকে মন্দ, একদিকে সুখ আরেকদিকে দুঃখ, একদিকে আনন্দ একদিকে বিষাদ, একদিকে প্রেম একদিকে বিরহ, এই দিন রাত, এই যে কনস্ট্যান্ট এই যে পোলারিটি, সুস্থতা অসুস্থতা, সুসময় দুঃসময়, এই যে মেরুকরণ, এই মেরুকরণের ঊর্ধ্বে যে উপস্থিতি, যে অস্তিত্ব, এই হ্যাঁ না ভালো মন্দ সুখ অসুখের ঊর্ধ্বে যে স্থিতি, তাকে বলে জ্ঞানচক্ষু। কোনো মতবাদ বা কোনো ওপিনিয়ন, কোনো ধ্যান ধারণার ঊর্ধ্বে বোধের যে দৃষ্টি, যা কিছু সামনে আসছে যে বিষয়, দার্শনিক কোনো বিষয় হতে পারে, গাছে একটা পাখি হতে পারে, একটা মানুষ হতে পারে, একটা ইটের টুকরো হতে পারে, সামনে যে কোনো বিষয় আসুক না কেন, মনের মধ্যে যে কোনো বিষয় আসুক না কেন, সেই বিষয়টার দুটো দিকই যিনি দেখেন এবং নিজে দুটো দিক থেকেই নিরপেক্ষ থাকেন, তিনি জ্ঞানী। তাহলে এই জ্ঞানচক্ষু কি একজন শিক্ষক ঠিক খুলে দিতে পারেন? তিনি শুধুমাত্র একজন শিক্ষক? কে পারেন? গুরু পারেন, জ্ঞানী পারেন এই জ্ঞানচক্ষু উন্মোচন করাতে। শুধুমাত্র জ্ঞানের আগ্রহকেই কিন্তু জ্ঞানচক্ষু বলে না, বা জ্ঞানচক্ষু খোলা বলে না। ধরা যাক, এই যে উপনয়নের কথা বললাম, প্রাচীনকালে এই উপনয়ন হতো ব্রহ্মচর্য আশ্রমের প্রাক্কালে, অর্থাৎ উপনয়ন করে সেই ছাত্র বা সেই বিদ্যার্থী ব্রহ্মচর্য আশ্রমে যুক্ত হতো। ব্রহ্মচর্য আশ্রমে প্রথমে কি হয়? ব্রহ্মচর্য জীবন পালন হয়। কিভাবে? প্রাণায়াম, আসন, ধ্যান, স্মরণ, মনন, গুরুসঙ্গ, সাধুসঙ্গর দ্বারা। তার সাথে কি হয়? জীবনচর্যা, যেটাকে আমরা বলি সিম্পল লিভিং হাই থিঙ্কিং, সেই জীবনচর্যা আশ্রমিক পরিবেশে, গ্রাম্য পরিবেশে, সমস্ত কৃত্রিমতা থেকে দূরে, প্রকৃতির কোলে, অনেকে মিলে একসাথে। তার সাথে কি হয়? তার সাথে হয় পাঠ অধ্যয়ন। আর সেই পাঠ বা অধ্যয়ন কেন হয়? কোনো কেরিয়ারের জন্য নয়, নম্বরের জন্য নয়, পরীক্ষায় পাশ করার জন্য নয়, জ্ঞান চর্চা, নিজেকে জানা, চেষ্টা করা, তার সাথে সাথে বহিরঙ্গের বিষয়গুলোকে জানা, এবং এই দুটোর মধ্যে একটা একাকার করে নিতে পারা। এইভাবে আস্তে আস্তে একটা প্রসেসের মধ্যে দিয়ে সে জ্ঞানচক্ষু তার খুলছে। সেটা হলেও, এই সব কিছুর পরেও সবাইয়ের কি জ্ঞানচক্ষু পুরোপুরি খুলে যায়? একটা টোলে অনেক বিদ্যার্থী থাকতে পারেন, সবাই কি শঙ্করাচার্য হয়? ঠাকুর শ্রীরামকৃষ্ণের সামনে অনেক ছেলেরা আসতে পারেন, সবাই কি স্বামী বিবেকানন্দ হয়? সবাই কি নিমাই পণ্ডিত হয়? তাই জন্যে জ্ঞানচক্ষু পূর্ণ উন্মিলিত হওয়া, সেখানে একটা বিশেষ শক্তি কাজ করে। ঈশ্বরীয় শক্তি বলতে পারেন, ভগবৎ শক্তি বলতে পারেন, বিশেষ করে গুরু শক্তি কাজ করে, গুরু কৃপা কাজ করে, তবে জ্ঞানচক্ষু উন্মিলিত হয়। ভগবদ্ গীতা যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তখন একটা সময় অর্জুনের বিশ্বরূপ দর্শন হয়েছিল। এই বিশ্বরূপ দর্শন তার কি করে হলো? তিনি তো আগে কখনো সেই দর্শন তার হয়নি, বা পরেও কখনো হয়নি।
সাময়িকভাবে তার মধ্যে জ্ঞানচক্ষু খুলে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ, অর্থাৎ আজ্ঞাচক্র, অর্থাৎ এই তৃতীয় নয়ন উন্মোচিত করেছিলেন। এমন নয় যে শ্রীকৃষ্ণ নিজের কোনো দর্শন তার মধ্যে ট্রান্সফার করেছিলেন। তিনি অর্জুনেরই যে শক্তি রয়েছে, অর্জুনেরই যে চক্ষু রয়েছে, সেই চক্ষুটাকে খুলে দিয়েছিলেন কয়েক সেকেন্ডের জন্য। তাতে করেই ওই ব্রহ্মাণ্ড, সমস্ত কিছু তত্ত্ব, সমস্ত কিছু সত্য অর্জুন বোধ করতে আরম্ভ করেছিলেন। ওটা ঠিক দেখা নয়, সিনেমা দেখার মতন, স্ক্রিনে দেখা নয়, ওটা নিজের মধ্যে হওয়া, ওটা একটা অভিজ্ঞতা। তাহলে জ্ঞানচক্ষু শব্দটা যখন ব্যবহার করবেন তখন এই ব্যাপারে সচেতন থাকবেন যে জ্ঞানচক্ষু একটা সাধনা, জ্ঞানচক্ষু খোলানোটা একটা সাধনা, একটা আধ্যাত্মিক সাধনা। এবং সেই সাধনা মানে শুধুমাত্র ঘরে বসে কয়েক ঘন্টা জপ ধ্যান করা নয়, সেই সাধনার সাথে জড়িয়ে আছে জীবনচর্যা, প্রকৃতি, পরিবেশ, সঙ্গ, সান্নিধ্য। এইটা সবটা মিলিয়ে হচ্ছে তবে একজনের জ্ঞানচক্ষু খোলার সম্ভাবনাটা তৈরি হয়। এবার আপনার যে জিজ্ঞাসার স্পিরিটটা, সেইটা আমি ধরতে পেরেছি। আপনি হয়তো এতটা এই অর্থে বলেননি, কিন্তু আপনি চান যে ছাত্রছাত্রীদের মধ্যে সেই জ্ঞানের প্রতি আগ্রহটা তৈরি করে দেওয়া। আর সেটা বেশ চ্যালেঞ্জিং আজকের জীবনে, যেখানে ছাত্রছাত্রীরা এক ধরনের প্রোগ্রামড হয়েই আসে না তারা কলেজে। জীবনের উদ্দেশ্য সম্বন্ধে তারা প্রোগ্রামড, ছোটোবেলা থেকেই এমনভাবে প্রোগ্রামড হয়ে আছে, চাকরি পেতে হবে, কেরিয়ার করতে হবে, সাকসেসফুল হতে হবে। সুতরাং জ্ঞানের প্রতি, কোনো বিষয়ের প্রতি সেইভাবে ভালোবাসা তো তাদের মধ্যে তৈরি হয় না। কোনো সাবজেক্টে তারা একটু ভালো করে, সেই সাবজেক্টে তারা বেছে নেয় তাদের জীবনে হয়তো পড়াশোনা করার জন্য। কখনো কখনো দেখে যে কোন সাবজেক্টটা আমি বেছে নিলে আমার সুবিধে আছে, আমার নিজের জীবনের ব্যক্তিগত সাফল্যের জন্য। নানা রকম কেরিয়ার কাউন্সিলরের কাছে গিয়ে কোথায় কী অপরচুনিটি এগুলো রয়েছে, এইটা আপনি এখন কলেজ লেভেলে একদিনে প্রোগ্রামিংটা পাল্টাতে পারবেন না। শুধু জ্ঞানের জন্যই জ্ঞান, জ্ঞানের যে আনন্দ, জ্ঞানের যে তৃপ্তি, জ্ঞানের যে প্রকাশ, নতুন নতুন কিছু জানার, নতুন নতুন দরজা খুলে যাওয়ার, নতুন নতুন গ্রন্থি খুলে যাওয়ার যে একটা অ্যাডভেঞ্চার, সেটা একদিনে আপনি কিন্তু পারবেন না। সেটা এটার কাজটা বেশ চ্যালেঞ্জিং, কিন্তু তবু আপনি চেষ্টা করতে পারেন। যেটা আপনাকে প্রথমেই বললাম, যে আপনার যে জ্ঞানের প্রতি আগ্রহী, যে আপনি বলছেন আপনি বই পড়তে ভীষণ ভালোবাসেন। এবার বই পড়তে অনেকেই কিন্তু ভালোবাসে। এখন বই কমে গেছে, বইয়ের ব্যবহার। তাও আমি ধরে নিচ্ছি যে ধরা যাক যে অনলাইনে, ইন্টারনেটে পড়াশুনো করতে অনেকেই হয়তো ভালোবাসে। কিন্তু তার মধ্যে একটা বড় সংখ্যক এমনও আছে যারা হয়তো বই বলতে উপন্যাস বোঝে, বা বই বলতে সাহিত্য বোঝে, বা বই বলতে কোনো টেকনিক্যাল বিষয়ের ওপরে বা কোনো রাজনৈতিক বিষয়ের ওপরে কিছু একটা বই বোঝে। অনেকেরই পড়ার নেশা আছে। তার মানে যে নিজের জ্ঞান চর্চার প্রতি আগ্রহ সবসময় কিন্তু তা নয়, যে আমি আরও বেশি জানতে পারছি তাই জন্য আমি ঝাঁপিয়ে পড়ছি, তাই জন্য আমি ডুব দিচ্ছি। ওই রকম ফোকাসড পড়াশোনা বা ওই রকম ফোকাসড জ্ঞান চর্চা কিন্তু কম লোকেই করে। তাই না, বই পড়তে ভালোবাসলেই সেটা যথেষ্ট নয়। আর ধরুন যেগুলো দরকারি বই, যেগুলো পড়া দরকার, সেই বইগুলো সবকটা হচ্ছে খুব একটা সুখপাঠ্য হবে তা নাও হতে পারে। অনেকেই হয়তো ভাবলো যে আমি একটা বিশেষ বিষয় নিয়ে, নৃতত্ত্ব নিয়ে একটু চর্চা করব, আমার নিয়মিত কাজকর্মের বাইরে এটা আমার জানার আগ্রহ আছে, কিন্তু বই পড়তে গিয়ে তার হয়তো একটু একঘেয়ে লাগছে, নিরস লাগছে। বিষয়টা তার হয়তো ভাল লাগে, বা নৃতাত্ত্বিক কোনো সাইটে যখন সে যায় তখন কাজকর্ম দেখে হয়তো বেশ একটা রস পায় তার মধ্যে। কিন্তু তাই নিয়ে যখন সে গ্রন্থ পাঠ করতে যাচ্ছে তখন তার হয়তো নিরস লাগছে, কয়েক পাতা পড়ে তখন আস্তে আস্তে সে ক্লান্ত হয়ে পড়ছে।
সুতরাং এই যে ফোকাসড জ্ঞান চর্চা, এটা ধরুন আপনার মধ্যে যদি বা থাকে, এটা সবার মধ্যেই যে থাকবে তার কিন্তু কোনো মানে নেই। যার মধ্যে থাকে তাকেই বলা হয় ব্রাহ্মণ্য বৃত্তি। যে পড়াশোনার মাধ্যম দিয়ে, জ্ঞানের মাধ্যম দিয়ে এই জীবনটাকে, এই জগৎটাকে, এই সত্য, যা কিছু সত্য সেটাকে সে জানতে চায় বা বুঝতে চায়, এটা খেয়াল রাখতে হবে। এবারে আপনি যেটা বলেছেন, যেটা গুরুত্বপূর্ণ কথা, যে ব্রাহ্মণ্য ক্ষাত্র শক্তি, অর্থাৎ ব্রাহ্মণ্য বৃত্তির মধ্যে যে ক্ষাত্র শক্তি, এটা হয়তো আপনি প্রিভিয়াস কোনো আলোচনা থেকে আপনি হয়তো এই বিষয়টা আপনার মনের মধ্যে কিছুটা আগ্রহ তৈরি করেছে। তো যাই হোক, এই ব্রাহ্মণ্য বৃত্তির মধ্যে যে ক্ষাত্র শক্তি, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সবসময় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আলাদা করি, কিন্তু আলাদা আলাদা ঠিক একটা ব্র্যাকেট নয়। ব্রাহ্মণ্য বৃত্তির মধ্যে ক্ষাত্র শক্তি মানেটা কি? ক্ষাত্র শক্তির মধ্যে আমরা কি দেখি? একটা আগ্রাসন, একটা লড়াই, একটা জেতার তাগিদ। ব্রাহ্মণ্য বৃত্তির মধ্যে এই ক্ষাত্র শক্তির উদাহরণ আমরা কোথায় দেখেছি? সবচেয়ে স্পষ্ট উদাহরণ হচ্ছেন আদি শঙ্করাচার্য, যিনি ভীষণ জ্ঞানী ছিলেন, সাংঘাতিক তার মেধা ছিল, এবং তিনি সারা দেশ ঘুরে পণ্ডিতদের, বিশেষ করে বৌদ্ধ পণ্ডিতদের অথবা যারা ব্রাহ্মণ্যবাদের বিরোধী সেই সব পণ্ডিতদের তিনি তর্কে আহ্বান করতেন, তাদের একদম পর্যুদস্ত করতেন, করে তারপর তিনি আবার অন্যত্র চলে যেতেন। এইভাবে তিনি যে ধর্মের যে গ্লানি নেমে এসেছিল সামাজিক স্তরে, মানে বুদ্ধের যে দর্শন, সেখানে গ্লানির কোনো প্রশ্ন নেই, কিন্তু ভগবান বুদ্ধের বেশ, তার শরীর ছাড়ার বেশ অনেক বছর পরে যখন তার সংগঠন এবং সেই সময়কার সমাজ একদম পতিত হতে আরম্ভ করল এই সংগঠনের করাপশনের জন্য, তখন তিনি এই তর্কে প্রবৃত্ত হলেন। এবং সেই সময় তর্কের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, একটা নিয়ম ছিল, যে যখন যে ব্রাহ্মণ তর্কে জিতবেন তখন তিনি প্রিভেল করলেন, তার যে মত, তার যে ধারণা, তার যে বিধান, তার যে আইডিয়াস, সেইগুলোই সমাজকে গ্রহণ করতে হবে। সেই অঞ্চলের রাজা থেকে শুরু করে সেই অঞ্চলের পণ্ডিতবর্গ, সেই অঞ্চলের ক্ষাত্রশক্তি, ব্রাহ্মণ্য শক্তি, বৈশ্য শক্তি, নারী পুরুষ, তার বিধান মেনে তখন চলবে, বা তার মত তিনি যেটা প্রতিষ্ঠা করলেন সেইটা, আগেকার মত তাদের ত্যাগ করতে হবে, আবার নতুন জায়গায় গিয়ে তিনি সেইটা একই কাজ করবেন। এই রকম একটা স্কিল শঙ্করাচার্যের ছিল, সাংঘাতিক ছিল সেটা। তিনি এই ব্যাপারে স্পেশালাইজ করতেন একদম। আর ওইটা তাকে করতে হবে বলে তিনি অত অল্প বয়স থেকে অত জ্ঞানার্জন করেছেন, অত ভাষ্য লিখেছেন। আরেকজনের মধ্যে আমরা এটা খুব দেখি, সেটা স্বামী বিবেকানন্দ। এমনিতেই স্বামী বিবেকানন্দ ছোটবেলা থেকে খুব তর্ক করতে ভালোবাসতেন। তার বন্ধু বান্ধবদের তিনি ডেকে ডেকে এনে তর্কে আহ্বান করতেন। তাদের যে ভাব, তাদের কারোর অদ্বৈত ভাব, কারোর ভক্তি ভাব, যে ভাবই হোক না কেন, কারোর নাস্তিক ভাব, তাদের যে ভাব, সেই ভাবটাকে তার মধ্যে থেকে জোর করে বার করতেন। তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন, কারণ তারা জানতেন যে নরেন্দ্রনাথ দত্তের সাথে আমরা পারবো না, তর্কে পারবো না। কিন্তু তখন নরেন্দ্রনাথ দত্ত জানতেন না এটা তাকে করতে হবে আগামীতে, তাকে একটা কিছু প্রতিষ্ঠা করতে হবে, এবং সেই প্রতিষ্ঠা করতে গেলে অনেক ন্যারেটিভ তাকে অপ্রতিষ্ঠা করতে হবে, সেগুলোকে উৎপাটিত করতে হবে। পরবর্তীকালে বিদেশে যেটা কাজে লেগেছে তার। এই দুজনের আরও অনেক উদাহরণ আছে, আমি বেশি উদাহরণের মধ্যে যাব না, কিন্তু এই দুজনের
একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে আমি শুধু আমারটাই জানবো তা নয়, আমি যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হব আমি তারটাও জানব, তার সব কিছু আমি গুলে খাবো একদম। তাদের কি দর্শন, তাদের কি ইতিহাস, তাদের কি সভ্যতা, তাদের কি ধর্ম, তাদের কি সমাজ, তাদের কি রীতিনীতি, তাদের কি পোশাক আশাক, তাদের কি খাদ্য, সবটা তাদেরটা জানবো। এতটাই জানবো যে যে তর্ক করতে আসছে তার থেকেও বেশি জানবো, যাতে করে আমি অ্যান্টিসিপেট করতে পারি সে কী বলতে পারে আমার প্রতিটি কথার উত্তরে, এবং তারপরে আমি কি বলবো। পূর্বপক্ষ এটাকে বলা হয়, অর্থাৎ অপরে যা যা জ্ঞান নিয়ে আসছে, তর্ক করতে আসছে, মোকাবিলা করতে আসছে, আমি তারটা জানি। নিজেরটা তো জানি বটেই, অবশ্যই জানি, আমি তারটা জানি। এবং বিশেষ করে যার সাথে আমি তর্ক করতে যাব আমি তাকে নিয়ে বিশেষ করে আরও পড়াশোনা করে দেখব, তিনি কোথায় কি লিখেছেন, কোথায় কি বলেছেন, তার কি ধ্যান ধারণা, তিনি কি যুক্তির অবতারণা করতে পারেন। এইটা হচ্ছে ব্রাহ্মণ্য বৃত্তির মধ্যে ক্ষাত্রশক্তি। সচরাচর যেটা দেখা যায়, সবসময় নয় হয়তো, কিন্তু আমি এক্সেপশনের কথা বলছি না, যে অনেক যারা জ্ঞানী মানুষ, ব্রাহ্মণ্য বৃত্তির মানুষ আমি আমাদের বাংলায় দেখেছি, তারা সাত্ত্বিক মানুষ, তাদের মধ্যে রাজসিক বৃত্তিটা নেই, তর্ক করব এই বৃত্তিটা নেই। আমাকে তর্কে জিততে হবে, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, বা আমার মতটা মানে অন্যের মত দিয়ে হারাতে হবে, অন্যের মতকে হারাতে হবে করে নিজেকে মানে জয়ী বলে একটা জায়গা তৈরি করতে হবে, এই রকম ধরনের বৃত্তি তাদের মধ্যে নেই। তারা সাত্ত্বিক মানুষ, তারা অনেক কিছু জানেন, হয়তো উভয় পক্ষই কিছুটা জানেন, মানে উভয় অপরের পক্ষটাও জানেন কিছুটা, কিন্তু তারা বেশি কথা, বেশি আলোচনা, বেশি তর্ক বিতর্কের মধ্যে যেতে চান না। কিন্তু এখনকার যুগে দাবি হচ্ছে অ্যাগ্রেশন। কেন? কারণ আমাদের দেশের এই ন্যারেটিভগুলোকে যারা তৈরি করে দিয়েছে, শুরু করেছিল ইউরোপিয়ানরা, তারপর আমাদের দেশি পণ্ডিতেরা, বিশেষ করে বামপন্থীরা এটা করে দিয়েছে, তারা কনস্ট্যান্টলি ক্রমাগত ভারতের সভ্যতা, ভারতের সংস্কৃতি, ভারতের প্রাচীনতা, ভারতের সাহিত্য, ভারতের জ্ঞান বিজ্ঞান, ভারতের শিল্পকলা সব কিছুকে হেয় করে গেছে। ভারতের সমাজ ব্যবস্থা, ভারতের বর্ণাশ্রম প্রথা, ভারতের চতুরাশ্রম প্রথা, ভারতের বিবাহ প্রথা, যা কিছু আছে সব কিছুকে হেয় করে গেছে। আর সেমিটিক কালচারকে, সেটাকে আরও একটা উন্নত স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। মার্কসিস্ট কালচারকে একটা উন্নত স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, যাতে করে প্রমাণিত হয় যে আমরা অসভ্য, আমরা বর্বর, আমরা বিভেদকামী, আমরা সাম্প্রদায়িক, আমরা সংকীর্ণ, আর ওরা উদার। এটা সাধারণত যে কোনো লোকেরা এটা করে, এটা এক ধরনের গায়ের জোর। গায়ের জোরে ওরা কিছু দখল করতে পেরেছিল বলে তখন তারা ইন্টেলেকচুয়াল জোর খাটিয়েছে। ক্রমাগত এখনও সেটা চলছে, ইউনিভার্সিটি লেভেল, ফান্ডিং, সব কিছুকে ব্যবহার করে ওরা ক্রমাগত এই ন্যারেটিভগুলো আজও ভারতবর্ষের ওপর চাপিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবারে ধরা যাক আমাদের যত ব্রাহ্মণ্য শক্তি রয়েছে, যারা সবাই বামপন্থী তো হয়ে যায়নি, আমাদের ব্রাহ্মণ্য শক্তি একটা বড় অংশ বামপন্থী হয়ে গেছে বা হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের যারা ব্রাহ্মণ শক্তি তাদের বেশিরভাগ মধ্যেই তারা জানেন এই গণ্ডগোলটা, এই ভুলটা। তারা জানেন যে সনাতন ধর্মের ইতিহাস, তারা জানেন আমাদের সভ্যতার ইতিহাস, এবং কোথাও না কোথাও তারা একটু রিজাইন্ড এই ব্যাপারে, যে যা করছে করুক,
সনাতন ধর্মকে কখনো শেষ করা যাবে না, কোনো সন্দেহ নেই। আবার একজন অবতার আসবেন। এরা একটা সন্তোষের একটা কারাগারে তারা বন্দী, বিশ্বাস দিয়ে তৈরি একটা সন্তোষ, যে বিশ্বাসটা কিন্তু খুব একটা স্ট্রং নয়। শুধু আমাকে বেশি এর মধ্যে আমি নিজের মধ্যে এর মধ্যে ঢুকতে চাই না, এই মানসিকতা আমাদের ব্রাহ্মণ শক্তির মধ্যে দেখা গেছে। তাই জন্য কাউন্টার করতে অসুবিধা হয়েছে। আবার যদি বা কিছু কিছু ব্রাহ্মণ, সংস্কৃত জানা ব্রাহ্মণ, বেদ উপনিষদ জানা ব্রাহ্মণ, গীতা জানা ব্রাহ্মণ, শাস্ত্র ঘাঁটা ব্রাহ্মণ, তারা হয়তো এগিয়ে এসেছেন ধর্ম রক্ষা করতে, কিন্তু তারা বিদেশিদের সম্বন্ধে কিচ্ছু জানেন না। তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি, তাদের ইতিহাস, তাদের এই তথাকথিত আধুনিকতার চকচকির পেছনে আসল যে ইতিহাস, কিচ্ছু তারা জানেন না। এই না জানাটা তাদের কাল হয়েছে। অগ্রগতি, প্রগতি ইত্যাদি ইত্যাদি টেকনোলজি, তথাকথিত জড়বিজ্ঞান দেখিয়ে তাদেরকে ধাঁধা লাগানো গেছে যে তোমাদের শাস্ত্রতে এগুলো আনতে পারিনি, তোমাদের শিক্ষাতে এগুলো আনতে পারিনি, আমরা আনতে পেরেছি, যিশুই মহান বেশি, ইত্যাদি ইত্যাদি। তো এইটা সবসময় খেয়াল রাখতে হবে। জগন্নাথ বিশ্বাস, আপনাকে খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র নিজ ইতিহাস, নিজ দর্শন, নিজ সংস্কৃতি সম্বন্ধে জ্ঞান লাভ করলেই হবে না। যতটা পারুন, যতটা সম্ভব আপনি মধ্যপ্রাচ্যের ইতিহাস পড়ুন, মধ্যপ্রাচ্যের দর্শন ধর্ম দেখুন, আপনি সেমেটিক কালচারের যে ইতিহাস দেখুন, আপনি বাইবেল পড়ুন, আপনি তোরা পড়ুন, আপনি কোরআন পড়ুন, আপনি হাদিস পড়ুন, যাবতীয় যা আছে আপনি মার্কসিস্ট লিটারেচার পড়ুন, মার্কসিস্ট এজেন্ডা পড়ুন, পার্থক্য করুন। মার্কসিজম, সোশ্যালিজম, কমিউনিজম পার্থক্য কী, ফ্যাসিজম, ন্যাশনালিজম, এই এত যে ইজম, কলোনিয়ালিজম, এই সবটা আপনি পড়াশোনা করুন। একটা জীবনের চর্চা এটা, এই চর্চা কোনো শেষ হয় না। তবে যদি শুরু করতে চান, আমি শুরুর দিক থেকে বলবো যে প্রথম যাকে দিয়ে শুরু করা উচিত তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। আর স্বামী বিবেকানন্দর জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, রাজযোগের কথা আমি বলছি না, ওগুলো তো আছেই। তার আরও অনেক বলা বক্তব্য আছে যেগুলো খুব একটা মানুষ ফলো করে না, এখন করছে। প্রাচ্য পাশ্চাত্য বলে তার নিজের লেখা, পরিব্রাজক বিবেকানন্দ বলে তার নিজের লেখা, যেখানে তিনি পুরো পৃথিবীর ইতিহাস একদম গুলে খাওয়াচ্ছেন, একদম অল্প অল্প কথায়, চিঠির মাধ্যমে, আর সেটা বোধ থেকে। অনেকেই ভাবেন বিবেকানন্দের মতন মানুষ কত পণ্ডিত। পণ্ডিত শব্দটাই ভুল এই ক্ষেত্রে। তিনি বোধি, তিনি এমন এমন জ্ঞানের কথা বলেছেন ইতিহাস নিয়ে, সে তুরস্কের ইতিহাস হোক, কি শ্রীলঙ্কার ইতিহাস হোক, কি চীনের ইতিহাস হোক, কি ইউরোপের ইতিহাস হোক, ভারতের কথা তো ছেড়েই দিলাম, যেগুলো তার বোধ থেকে জাগ্রত, কোনো বই পড়ে নয়। যদি তিনি অনেক বই পড়েছেন, সেইগুলো পড়ুন। তার লেখা অনেক চিঠি, অনেক ব্যক্তিগত স্তরে যেখানে তিনি লিখছেন, হয়তো ভারতবর্ষের কোনো পুরনো কোনো আচার অনুষ্ঠান নিয়ে, হয়তো তিনি লিখছেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য সম্পর্ক নিয়ে, তার ভালো মন্দ সবটা তিনি লিখছেন। সেগুলো নিয়ে চর্চা করুন, পড়াশোনা করুন স্বামী বিবেকানন্দের। তিনি আক্ষেপ করে বলতেন যে বিদেশিরা যা বলছে, দেশি পণ্ডিতদের দেখছি সেই একই রাতে রা দিয়ে যাচ্ছে। সেই রাগুলো কি? আর্যরা বাইরে থেকে এসেছে, একটা রা। বিদেশিরা আসার আগে ভারতবর্ষে কিছুই ছিল না। বিদেশিরা প্রথম কালচার নিয়ে এলো, সভ্যতা নিয়ে এলো, অঙ্ক নিয়ে এলো, বিজ্ঞান নিয়ে এলো, কিছুই ছিল না, স্থাপত্য ছিল না, পড়াশোনা ছিল না, কিছুই জানতো না, জঙ্গলি এগুলো বলে গেছে। আমরাও বিশ্বাস করে গেছি, কারণ আমাদের পণ্ডিতরা বলছে, যে রিপিট করছে যে তাদের কথাগুলো।
এইটা একটা রা, আরও রা আছে, জাতপাত এই নিয়ে একটা বিশাল রা, কাস্ট সিস্টেম এটা রা। এখন ভারততাত্ত্বিক পণ্ডিতেরা বলতে আরম্ভ করেছেন কাস্ট বলে কোনো শব্দ ভারতবর্ষে নেই, এটা পর্তুগিজ শব্দ, কাস্টটা থেকে এসেছে। ভারতে আছে বর্ণ, ভারতে আছে জাত, ভারতে আছে জাতি, যেটা কাস্ট সিস্টেম থেকে সম্পূর্ণ আলাদা। কাস্ট সিস্টেমটা ইউরোপীয় ব্যাপার। হ্যাঁ, আমাদের ফল্ট লাইন আছে অবশ্যই, অর্থাৎ আমাদের সমাজের এত বিশাল, এত হাজার হাজার বছরের সভ্যতা, তাদের নিশ্চয়ই অনেক ভুল আছে, অনেক ত্রুটি আছে। একটা শ্রেণীকে নিশ্চয়ই মাঝে মাঝে কষ্ট দিয়েছে বা তার সুযোগ নিয়েছে, অ্যাডভান্টেজ নিয়েছে, শক্তিমান দুর্বলের ওপরে চড়াও হয়েছে, অবশ্যই সেটা হয়েছে। যখন হয়েছে তখন আমাদের সভ্যতায় সংস্কারক এসেছেন, বুদ্ধ এসেছেন, শঙ্করাচার্য এসেছেন, চৈতন্যদেব মহাপ্রভু এসেছেন, স্বামী বিবেকানন্দ এসেছেন, পরিবর্তন হয়েছে। তখন সমাজ অ্যাকসেপ্ট করেছে তাদের। অন্য কোনো কালচারে হয়েছে সংস্কার? আজ পর্যন্ত খ্রিস্টান দুনিয়ায় কোনো সংস্কারক, আজ পর্যন্ত ইসলামিক দুনিয়ায় কোনো সংস্কারক যাকে সবাই অ্যাকসেপ্ট করেছে, ইহুদি দুনিয়ায় কোনো সংস্কারক যেগুলো প্রাচীন প্রাচীন ধর্মমত, মার্কসিস্ট দুনিয়ায় কোনো সংস্কারক এসেছে? আসেনি। এগুলো কিন্তু কমন সেন্স। এর জন্য খুব যে বই পড়তে হয় তা কিন্তু নয়, একটু ভাবলেই তো বোঝা যায়। সেলফ কারেকশন করতে তো এসেছেন তারা। শ্রীকৃষ্ণ তো বলেইছেন বারবার, আমি আসব, যখনই অধর্ম নেমে আসবে সর্বস্তরে, তাই এসেছেন তিনি। আরেকটা রা, সতীদাহ প্রথা, সাংঘাতিক একটা জঘন্য ব্যাপার হিন্দুদের মধ্যে। স্বামী মারা গেলেই স্ত্রীকে সে আগুনে জোর করে মানে ফেলে দেওয়া হচ্ছে, তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে আগুনের মধ্যে। আপনাকে কোনো বই পড়তে হবে না, আপনি কমন সেন্স দিয়ে দেখুন, রামায়ণে কোনো সতী আছে? সতীদাহ? রামায়ণে কি কোনো পুরুষের মৃত্যু হচ্ছে না নাকি? মহাভারতে কোনো সতীদাহ আছে? আছে। একটা তো আমার এক্ষুনি মনে পড়ছে, পাণ্ডুর মৃত্যুর পর মাদ্রী সহমরণে প্রবেশ করলেন স্বেচ্ছায়, কুন্তী অনেক বাধা দিলেন। উনি বললেন যে তার মৃত্যুর আগে শেষ সময়তে তিনি আমাকেই কামনা করেছিলেন, আমি সেই স্মৃতি নিয়ে তার সাথেই চলে যেতে চাই। তুমি নকুল সহদেবকে দেখো, সহমরণে গেলেন স্বেচ্ছায়। এটা কোনো ব্রাহ্মণ পণ্ডিতেরা এসে জোর করে তাকে টেনে হিঁচড়ে যেভাবে দেখানো হয় ছবিতে সবসময়। তাহলে কবে থেকে শুরু হলো? অনেক অনেক যে সতীদাহ সত্যি সত্যি এক সময় হয়েছে, সেটা কবে থেকে শুরু হলো, কেন শুরু হলো? সেটা কি এই বর্বরদের হাত থেকে নিজের ইজ্জত, নিজের সম্মান বাঁচানোর তাগিদে? যাদের যুদ্ধটা শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, যাদের যুদ্ধের একটা অঙ্গই হচ্ছে নারীকে লাঞ্ছিত করো, নারীর গর্ভে তাদের ঔরসজাত সন্তানকে নিয়ে এসো, সেই বর্বরদের, সেখান থেকে কি সেই ধর্ম, সেই মর্যাদা, সেই সংস্কৃতি রক্ষা করতেই কি নারীরা স্বেচ্ছায় সতীদাহ প্রথা মেনে নিতে বাধ্য হতেন বা মেনে নিতেন বা জহরব্রত পালন করতেন একসাথে অনেকে মিলে? প্রশ্ন করুন, উত্তর খুঁজুন। কবে শুরু হলো এবং কবে আস্তে 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 বন্ধ হয়ে গেল? আইন আইন হোক বা না হোক, রামমোহন রায় যখন ইংরেজদের দিয়ে সতী মানে প্রথা বিরোধী আইন পাশ করালেন, তখন কিন্তু ভারতবর্ষে সতীদাহ প্রায় বন্ধই হয়ে গেছে। কারণ তথাকথিত একটু ডেমোক্রেসি এসেছে, কোনো একটু আইন আদালতের ব্যাপার হয়েছে। হ্যাঁ, ইংরেজরা আরেকটু অন্যরকম আগেকার শত্রুদের থেকে বা বিদেশিদের থেকে এইসব ব্যাপারে কোনো কিছু প্রকাশ্যে চলে এলে তখন মিডিয়া এসে গেছে, আন্তর্জাতিক ক্ষেত্রে জানাজানি হয়ে গেলে সেটা একটা লজ্জার ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ লজ্জাটা কেন? কারণ ইংল্যান্ড তো সবচেয়ে সভ্য, ইংল্যান্ড তো সবাইকে সভ্যতা দিচ্ছে,
ভারত কেন, আফ্রিকা, এশিয়া, কত দেশকে তখন ইংল্যান্ড সভ্য করছে, তাই না? ইংল্যান্ড তো প্রগতিশীল, এগিয়ে আছে, আলোকিত, যিশুর একদম যোগ্য সৈন্যদল তারা। তাই তাদের লজ্জা পেয়ে যেতে হবে যদি এরকম ধরনের লাঞ্ছনা, ধর্ষণে যদি কথা বেশি প্রচার হয়ে যায়। তারাও তখন একটু সামলে চলছে, আস্তে 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 সতীদাহ বন্ধ হয়ে যাচ্ছে ভারতবর্ষের সমাজ থেকে। এটাই বলতে চাইছি যে মানে ব্রাহ্মণ্য বৃত্তিতে খাত্র ধর্ম বা খাত্র শক্তি পালন করা মানে খুব পড়াশুনো করে একদম আমি আপনাকে রিডিং লিস্ট ধরিয়ে দেবো, তার দরকার নেই। আপনি যেটুকু পড়াশোনা করছেন আরও একটু করুন, ঠিক আছে, কিন্তু বেসিক্যালি ব্যবহার করুন আপনার কমন সেন্স। আর এই কমন সেন্সটা যাবেই করে বলুন তো, একটু সাধনা করুন। আপনি জ্ঞানচক্ষুর কথা বলছেন তো, দু রকমের বিদ্যা আছে, পরাবিদ্যা, অপরাবিদ্যা। পরাবিদ্যা মানে যে জ্ঞান আমাদের ভেতর থেকে জাগে, যা পূর্ণ হতেই আছে। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, স্বামী বিবেকানন্দ বলছেন। এটাই পরাবিদ্যা। যে পারফেকশন বা যে পূর্ণতা ইতিপূর্বেই বিদ্যমান, তার জাগরণকে বলে পরাবিদ্যা। অপরাবিদ্যা কি? যে বিদ্যা বা যে জ্ঞান আমরা বাইরে থেকে আহরণ করি, কেউ শেখাচ্ছে, কেউ দেখাচ্ছে। একজন কুমোর, সে আমাকে কি করে মাটিটা ধরতে হয়, কীভাবে ছাঁচটা তৈরি করতে হয়, কীভাবে মোল্ড করতে হয় দেখাচ্ছেন, এটা অপরাবিদ্যা। কিন্তু যখন তার কাছ থেকে শিখে গিয়ে আমার মধ্যে থেকে যে মূর্তিটা উঠে আসছে, যেটা আমি তৈরি করব এই মাটিটা দিয়ে, এটা পরা। সুতরাং ধরা যাক একজন জ্ঞানী, একজন পূর্ণ জ্ঞানী, কিন্তু এক বিন্দুতে না তার অক্ষর পরিচয় নেই। তার কি একটা অসুবিধা হবে বলুন তো? কমিউনিকেট করার সময় তার টুলস একটু কম থাকবে। তিনি একদম চরম বেদান্ত বলতে পারেন বা তার মধ্যে থেকে প্রকাশ হতে পারে, তিনি সেই স্থিতিতে আছেন, কিন্তু হয়তো শব্দ নিয়ে তার একটু সমস্যা হবে, হয়তো নানা ভাষায় বলতে পারার ক্ষমতাটা হয়তো তারা হয়তো অতটা থাকবে না। এই এক্সটার্নাল টুলসের জন্য অপরাবিদ্যা দরকার। সায়েন্টিফিক টার্মস ব্যবহার করার জন্য, যে সায়েন্টিফিক টার্মসের সাথে আমরা আজকে পরিচিত, যখন আমরা গ্র্যাভিটি বলছি, লাইট বলছি, সাউন্ড বলছি, পার্টিকেল বলছি, জ্ঞান চর্চা করতে করতে, এমনকি আধ্যাত্মিক কথা বলতে বলতে, ব্রহ্মাণ্ডের কথা বলতে বলতে এইসব শব্দগুলো আমরা অটোমেটিক্যালি বলছি। এই এক্সটার্নাল টুলসগুলো কোত্থেকে আসছে? অপরাবিদ্যা থেকে আসছে। কিন্তু যেখান থেকে কথাটা উঠে আসছে সেটা কিন্তু কোনো এক্সটার্নাল টুলস থেকে আসছে না, সেটা বোধ থেকে আসছে, উপলব্ধি থেকে আসছে, স্থিতি থেকে আসছে। এই হচ্ছে পরাবিদ্যা এবং অপরাবিদ্যার মধ্যে পার্থক্য। তাই জন্যে আপনি বই পড়ুন, আগেই বলছি স্বামী বিবেকানন্দের বই দিয়ে শুরু করুন, আপনি ঋষি অরবিন্দের বই পড়ুন, আপনি নেতাজি সুভাষচন্দ্র বসুর যে সমস্ত লেখাপত্র আছে সেগুলো পড়ুন, তার বক্তৃতা আছে সেগুলো পড়ুন। এদের কথা প্রথমেই কেন বলছি বলুন তো? এরা ইস্ট এবং ওয়েস্ট দুটোকেই জানেন, গুলে খেয়েছেন, তাই জন্যে দুটো সংস্কৃতির সাথে এরা ওতপ্রোতভাবে নিজেদেরকে জড়িয়েছেন। তাই আমাদের শ্রেষ্ঠত্বটা কোথায় এবং ওদের মিথ্যেটা কোথায়? ওদের নিকৃষ্টতা নয়। একজন প্রকৃত শ্রেষ্ঠকেও আরেকজনকে নিকৃষ্ট বলবেন না, ওরা নিকৃষ্ট নয়, ওদের মিথ্যেটা, ওদের চালাকিটা কোথায়, এরা সবার আগে ধরেছেন, সবার আগে, স্বাধীনতা যুগের অনেক আগে থেকে এরা ধরেছেন সেটা। অথচ এদেরকে কিন্তু একটা দেশ হিসেবে, একটা রাষ্ট্র হিসেবে আমরা ফলো করিনি, শুধু জন্মদিন পালন করেছি, পূজা করেছি আর ধূপ জ্বালিয়েছি, কিন্তু ফলো করিনি। বিবেকানন্দ, অরবিন্দ, সুভাষচন্দ্র বসুরা কি বলতে চেয়েছেন ফলো করিনি। এবং এখনকার যাদের বই আপনি পড়তে পারেন, তাদের মধ্যে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, আমি নিজে খুব একটা আর বই টই পড়ার সময় পাই না, সুযোগ পাই না, যে আপনি রাজীব মালহোত্রার বই পড়তে পারেন ইংরেজিতে, তার কিছু কিছু বই হয়তো বাংলাতে অনুদ্রিত হয়েছে,
এই যে বলছিলাম কাস্ট, জাতি, বর্ণ, এই নিয়ে তার বই আছে। ব্যাটল ফর সংস্কৃত বলে একটা ভালো বই আছে। ব্রেকিং ইন্ডিয়া ফোর্সেস বলে ভালো বই আছে। তিনি অনেক গবেষণা করেছেন। এই ব্রাহ্মণ্য খাদ্য শক্তি তার মধ্যে রয়েছে। অনেক জায়গায় তিনি বিতর্ক করতে গেছেন। অনেক জায়গায় তিনি এইসব এস্টাবলিশ ন্যারেটিভকে একদম তুলনা করতে পেরেছেন, কারণ তিনিও সবকটা দিয়ে খুব ভালো জানেন। তার যে ফাউন্ডেশন আছে ইনফিনিটি ফাউন্ডেশন, সেই ইনফিনিটি ফাউন্ডেশন এই ভারত তত্ত্ব নিয়ে প্রচুর বই প্রকাশ করছে। অর্থাৎ প্রাচীন ভারতে মেটালার্জি, প্রাচীন ভারতে ম্যাথমেটিক্স, অঙ্ক, প্রাচীন ভারতে নির্মাণ শিল্প, প্রাচীন ভারতে ফিজিক্স, প্রাচীন ভারতে রাষ্ট্রজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, প্রাচীন ভারতে রন্ধন শিল্প, প্রাচীন ভারতে স্থাপত্য, একদম প্রমাণ দিয়ে, তথ্য দিয়ে এই সমস্ত বইগুলো বেরোচ্ছে ইনফিনিটি ফাউন্ডেশন থেকে। IIT খড়গপুরে আপনি ভারত তীর্থ সেকশন আছে, সেখানেও আপনি দেখবেন এনশিয়েন্ট নলেজ সিস্টেমস বলে একটা ডিপার্টমেন্ট তৈরি হয়ে গেছে, যেখানে প্রাচীন কাল থেকে যা কিছু জ্ঞান বিজ্ঞানের চর্চা হয়েছে ভারতে কোনো টিদেশিরা আসার আগে, আর আর্যরা যে আসলে এখানকারই, কোথাও থেকে তারা আসেননি, ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত কিছু আপনি সেই ওয়েবসাইটে গেলে আপনি পাবেন। ভারত তীর্থ, IIT খড়গপুর, আপনি সেরকম পাবেন। এরকম আরও অনেক বই এখন বেরোচ্ছে। আপনি মীনাক্ষী জেনের বই পড়তে পারেন, এই সতী প্রথা নিয়ে তার বই, রাম জন্মস্থান নিয়ে তার বই, কৃষ্ণ জন্মস্থান নিয়ে তার বই, জ্ঞানব্যাপী মন্দির নিয়ে তার বই, এরকম অনেক বই। আপনি সাই দীপকের বই পড়তে পারেন, এই ভারত নিয়ে, ইতিহাস নিয়ে, এই ধর্মনিরপেক্ষতা নিয়ে, এক ধরনের যে ওই যে ন্যারেটিভের খেলা চলছে, ন্যারেটিভের চালাকি চলছে, সেই নিয়ে আপনি পড়তে পারেন। কিন্তু এত পড়াশুনো করার ফাঁকে ফাঁকে বা নিয়মিত আপনি ব্যক্তিগত সাধনাটুকু চালিয়ে যাবেন। সেটা আপনার যে সাধনাই হোক, যে গুরুর কাছেই হোক, যে পদ্ধতিতেই হোক, যে যোগী হোক, আপনি নিজের যে আত্মোন্নতি, আত্মোত্তরণ, সেই সাধনাটা চালিয়ে যাবেন। তবে এই অপরা যে বাইরে থেকে যে ইনফরমেশনগুলো আসবে সেগুলো কাজে লাগবে। আপনার ওই সহজ সরল স্বচ্ছ দৃষ্টিভঙ্গিটা, ওই যে তৃতীয় চোখের একটুখানি ইঙ্গিত, সেটাই হচ্ছে কমন সেন্স। তৃতীয় চক্ষু মানে একটা গভীর দার্শনিক দুরূহ কিছু, তা কিন্তু নয়। তৃতীয় চক্ষু মানে হচ্ছে কমন সেন্স, একদম তাৎক্ষণিক যে বাস্তব বুদ্ধি, সেইটা খুলতে আরম্ভ করবে তখন আপনার। যারা এই বলে বলিয়ান, তারা দেখবেন কথায় কথায় অন্য লোকে রেফারেন্স টানে না। নিজের দুটো কথা বলতে গিয়ে তাকে 3টে অন্য লোকের লাইন কোট করতে হয় না। তাকে বলতে হয় না তমুক পণ্ডিত এই বইটাতে 82 নম্বর পৃষ্ঠায় 3য় প্যারাগ্রাফে এই কথাটা বলেছিলেন, দেখুন তাহলে আমার কথাটা সত্যি। এই ওকালতি উকিল তাকে খুঁজতে হয় না। তাই জন্য বলছি, যারা প্রকৃত বোধী হয় না তারা পণ্ডিত হন না, বা পণ্ডিত হলেও তারা পাণ্ডিত্য করেন না বা পাণ্ডিত্য ফলান না। তাই না? সেই দৃষ্টিতে তৈরি হয়। তার জন্য আপনি পড়াশোনার ফাঁকে ফাঁকে আপনি নিয়মিত নিজস্ব স্তরে, ব্যক্তিগত স্তরে সাধনা করুন। কিসের জন্য সাধনা? পূর্ণতার জন্য সাধনা, ঈশ্বরের জন্য সাধনা, সত্যের জন্য সাধনা, সেইটা করুন। তাই নিশ্চয়ই আপনি এগোতে পারবেন, এবং আমার স্থির বিশ্বাস আপনি আপনার ছাত্রছাত্রীদেরও অনুপ্রাণিত করতে পারবেন।